এটা আমার বাড়ি, তোদের নয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ভয়.নেটের আজকের ৮০তম এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আরজে মোনাক। আমাদের আজকের ঘটনায় যাবার আগে আমি আপনাদেরকে আমাদের চ্যানেল সম্বন্ধে কিছু তথ্য দিয়ে দিচ্ছি। আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, আপনারা চাইলে সেই পেজটি ভিজিট করতে পারেন ফেসবুক অ্যাপের মাধ্যমে। আপনারা ফেসবুক অ্যাপে গিয়ে যদি ভয়.নেট লিখেন, যার স্পেলিংটি হচ্ছে BHOYTOTNET, তাহলে আপনারা আমাদের চ্যানেলটি অথবা ফেসবুক পেজটি পেয়ে যাবেন। এছাড়াও আপনারা চাইলে আমাদের ইউআরএলটি ইউজ করতে পারেন। আমাদের ইউআরএলটি হচ্ছে facebook.com/BHOYDOTNET। আমি আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম ওমর আলী। আজ যখন আমি এই বাড়ির সবচেয়ে নিরাপদ মনে করা ঘরে হলুদ আলোয় বসে একটা স্মৃতি লেখার চেষ্টা করছি, তখন আমার হাত অজান্তেই কেন জানে না কাঁপছে। কলম আর কাগজের সম্পর্ক আজ আমার কাছে এক ভারী বোঝার মতো, কারণ যে স্মৃতিগুলো আমি শব্দে বন্দি করতে যাচ্ছি সেগুলো আমার মনে এক অবিরাম যন্ত্রণার মতো আটকে আছে। এই বাড়িটা সেই জায়গা যেখানে বাবার ঘাম, মায়ের তোয়া আর আমাদের পুরো পরিবারের স্বপ্ন মিশে আছে। কিন্তু এখন এই দেয়াল থেকে যেন একটা জিনিসই টুপ টুপ করে পড়ে। সেই জিনিসটি অন্য কিছুই না, সেই জিনিসটি হচ্ছে ভয়। আমাদের পরিবার কখনো খুব বেশি ধনী ছিল না। আমার বাবা ইমতিয়াজ সাহেব একটি সরকারি দপ্তরে নিম্ন পদে ক্লার্ক হিসেবে কাজ করতেন। তার জীবনের বেশিরভাগ সময় কেটেছে ভাড়া বাড়ি আর দরজাগুলোর বারবার পেরিয়ে। ছোটবেলার দিনগুলো আজও ঝাপসা সিনেমার মতো মনে পড়ে। প্রতি ২-৩ বছর অন্তর আমাদের সামান্য আসবাবপত্র একটা খোলা ট্রাকে তুলে নেওয়া হতো। আমরা নতুন গলি, নতুন মহল্লা আর নতুন বাড়ির মালিকের অনুমতিতে অন্য ঠিকানায় চলে যেতাম। একবার বর্ষায় আমাদের ভাড়া বাড়ির ছাদ চুইয়ে পানি পড়ছিল, আর আব্বা সারা রাত বালতি পাল্টাতে থাকেন। তাদের মুখে যে অসহায় চাউনি ভেসে উঠেছিল, হয়তো ঠিক সেই রাতেই তাদের হৃদয়ে নিজের বাড়ির স্বপ্ন এক অদম্য জেদে পরিণত হয়েছিল। আজ তারা প্রায়ই বলতেন, হোক শুধু একটা ছাদ যার নিচে কারো অনুমতি ছাড়াই আমরা নিজেদের হাতে একটি পেরেক ঢুকাতে পারি। এই বাক্যই তাদের জীবনের মূল মন্ত্র হয়ে উঠেছিল। আমি জানছিলেন ধৈর্যশীল আর শান্ত প্রকৃতির নারী। প্রতিটি নামাজের পর তার দোয়া এসে থামত সেই কথাটাতেই, হে আল্লাহ, আমাদের এমন এক আঙিনার ছায়া দাও যেখানে আমার সন্তানরা নির্বিঘ্নে খেলতে পারে। বাড়ির খরচ থেকে টাকা বাঁচিয়ে বাঁচিয়ে কমিটিতে অংশ নিয়ে তিনি আব্বাজানের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন। এটা শুধুমাত্র বাড়ির স্বপ্ন ছিল না, এটা ছিল আমাদের সম্মান, আমাদের মন শান্তি আর আমাদের ভবিষ্যতের আলো। অবশেষে দীর্ঘ বছরের চেষ্টা, অগণিত ত্যাগ আর লাখো দোয়ার পর সেই দিনটা এলো যখন আব্বাজান তার সারা জমানো টাকা, প্রভিডেন্ট ফান্ড এবং কিছু ঋণ নিয়ে শহরে একটি নতুন উন্নত সোসাইটিতে ৫ মারালার একটি প্লট কিনলেন। যেদিন রেজিস্ট্রির কাগজ আমাদের হাতে এলো, সেদিন আমাদের ঘরে যেন ঈদের সাজসজ্জা। আম্মি শুকরানা নামাজ পড়লেন, মহল্লায় মিষ্টিও বিতরণ করলেন। আমি সেদিন আব্বাজানের চোখে গর্ব দেখেছিলাম শান্তির এমন এক আলোকছটা যা তাদের ক্লান্ত চোখে আগে কখনোই দেখিনি। রেজিস্ট্রি অফিসে সেই দিন অনুভূতিটা আজও নাকে লাগে। কাগজের তাজা নীল ছিলমোহরের কালি, পুরনো ফাইলের সোদা গন্ধ, টেবিলের কাচের নিচে আটকে থাকা হলদে কাগজ আর ঘড়ির কাঁটার টিকটিক শব্দে চারদিক কোলাহল যেন মূর্তি থমকে গিয়েছিল। আব্বা যখন কলমের নিচ চেপে নিজের নাম লিখলেন, তার হাত কাঁপছিল। তার কণ্ঠে ছিল এক অদৃশ্য দৃঢ়তা। আম্মি আঁচল তুলে চোখ মুছলেন, ঠোঁটে শুকরিয়ার ফিসফিস ছিল। বাড়ি ফেরার পথে আমরা সবাই সেই কাগজটা বের করে দেখছিলাম, যেন হাতে ধরা ওই পাতাগুলো আমাদের ভবিষ্যতের দরজা খুলে দিচ্ছে। প্রতিবেশীরও খবর পেয়ে শুভেচ্ছা জানিয়েছিল, কেউ হেসে বলছিল শিগগিরই নেমন্তন্ন চাই। আমরা সবাই সে ফাঁকা প্লটে গিয়েছিলাম। সেখানে দাঁড়িয়ে আমরা কাল্পনিকভাবে দেয়াল তুলতে শুরু করলাম। কেউ বলল এখানে ড্রয়িং রুম হবে। আব্বা এক্ষণে ইশারা করে বললেন, এখানে হবে আমার ছোট্ট একটি গার্ডেন। আমি হাসি মুখে মাথা নাড়লেন। আব্বা জীবন যুদ্ধে ব্যস্ত থাকায় নির্মাণ কাজে তদারকি করতে পারতেন না, তাই দায়িত্বটা এলো আমার কাঁধে। আমি সদ্য গ্র্যাজুয়েশন শেষ করে চাকরির খোঁজ করছিলাম। আমার জন্য এটা শুধু কোনো দায়িত্ব ছিল না, এটা ছিল আমার জীবনের প্রথম বড় পরীক্ষা আর এক বিশাল সম্মান। আমি গর্বিত ছিলাম যে বাবার বড় স্বপ্নকে নিজের চোখের সামনে বাস্তব হতে দেখব। এই যাত্রায় আমার সঙ্গী ছিল আমার খালাতো ভাই হারিস। হারিস শুধু আমার কাজিন ছিল যে তা না, সে ছিল আমার জিজ্ঞ বন্ধু, আমার ভাই, আমার সব। তার উপস্থিতিতে আমার জন্য ছিল বিশাল সাহারা। আমরা মিলে নকশাকারদের সঙ্গে মাথা ঘামিয়ে কাজ করেছি। এক একটা ইট, এক একটা দরজার ডিজাইন,
জানলার ফ্রেম, রঙের শেড, সবকিছু নিজের পছন্দ মতো কাজে শেষে পিঠ ভরা ক্লান্তি, এসবের ভেতরে ছিল এক ধরনের সার্থক আনন্দ। শ্রমিকদের সঙ্গে আমাদের সম্পর্কটা দিন দিন পরিবারের মতোই হয়ে উঠেছিল। দুপুরবেলায় আমার বড় একটা কেটলিতে চা বানিয়ে সবাইকে দিতাম। কেউ বিস্কুট ভাগ করতো, কেউ আবার ঠাট্টা করে বলতো, সাবধানে, মালিক সাহেবরা আজ খুব খুশি, তাই কাজ কিন্তু বাড়বে। বাজার থেকে রড, বালি, সিমেন্ট আনতে গেলে দরের হিসাব করতে শিখেছিলাম। কোন দোকানে মান ভালো, কোনটা একটু কম, কোন ট্রিপারের চালক সময় মতো দেয়, এসব ছোট ছোট ব্যাপারই তখন আমাদের কাছে বড় পার্ট ছিল। সন্ধ্যা পড়লে আমরা বসে দিনের হিসাব নিতাম, কি হলো, কি বাকি, আর পরদিন কি করতে হবে। এমন করে দ্রুত এবং সুশৃঙ্খল ভাবে কাজ এগোবে, সেই পরিকল্পনা ছিল আমাদের দিনের শেষ কাজ। রাতে শ্রমিকরা চলে গেলে আমরা সেই নির্মাণাধীন বাড়ির ছাদে বসে ঠান্ডা হাওয়া খেতাম। অন্ধকার মাঠে দূরের আলো দেখে আমাদের ভবিষ্যতের কথা বলতাম। হারিস বলতো, দেখিস সামনে যে রুমটা, সেখানে আমরা বিশ্বের সেরা গেমিং সেট আপ করবো। বড় স্ক্রিন থাকবে, সাউন্ড সিস্টেম থাকবে, আর ছাদে প্রতি সপ্তাহে বারবিকিউ পার্টি করবো। সবাইকে ডাকবো, দারুণ আড্ডা হবে। আমি হেসে যোগ দিতাম এবং ওই কোনার রুমটা স্টাডি রুম, যেখানে রাত জেগে পড়বো, পরিকল্পনা করবো। আমাদের হেসে ওঠা শব্দ অসম্পূর্ণ দেয়ালের মাঝে প্রতিধ্বনির মতো গুঞ্জরিত হতে থাকতো। সমাজ তখন নতুন বিয়ের পণের মতোই ছিল, শুনশান, ফাঁকা, নীরব। এক বাড়ি ছাড়া আশপাশে কিছুই ছিল না। দিনের বেলায় ট্রাক্টর, মেশিন আর শ্রমিকদের হাঁকটা কিছুটা প্রাণ আনত, কিন্তু সন্ধ্যার ছায়া নামতেই সেখানে এক অদৃশ্য রহস্যময় নীরবতা ছড়িয়ে পড়ত। বাতাস যখন খালি প্লট আর অসমাপ্ত বাড়ির দেয়ালের সঙ্গে ধাক্কা খেত, তখন সেটা ভয়ানক ফিসফিসানের মতো লাগতো। দূর থেকে কুকুরের বোকানো সেই নীরবতাকে পর্দায় ভয়ের একটি ব্রাশ স্ট্রোক আঁকা হয়ে যেত। কখনো কখনো ঘাসে ছোট ছোট প্রাণীর দৌড়ঝাঁপ যেন আতঙ্কের ছায়া লম্বা হয়ে দূর পর্যন্ত গড়িয়ে যেত, যেন অন্ধকার নিজের গায়ে গায়ে বেড়ে উঠছে। শুরুর দিকে আমরা এই পরিবেশটা বেশ উপভোগ করতাম। বড়লোকি ব্যস্ততা থেকে দূরে শুনশান জায়গায় কাজ করে আলাদা এক উত্তেজনা ছিল, কিন্তু ধীরে ধীরে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। এগুলো যেন আমাদের হৃদয়ে সন্দেহের বীজ বপন করলো। প্রথম ঘটনা ঘটল শ্রমিকদের সাথে। তারা বাড়ির পেছন দিকে যে অংশে আমরা ওয়াশিং এরিয়া আর একটি ছোট স্টোর বানাতে চেয়েছিলাম, সেখানে কাজ করতে গিয়ে হঠাৎ অস্বস্তি বোধ করতে লাগলো। একদিন আমাদের সবচেয়ে পুরনো আর অভিজ্ঞ মিস্ত্রি বশির চাচা কাজ থামিয়ে বললেন, ওমর বেটা, জানি না কেন, কিন্তু এই কোনায় আজ কাজ করতে গেলে বুকটা খুবই ভারী হয়ে আসে। মাথা ঘোরায়, মনে হয় বাতাস কম পড়ছে, কেমন যেন ঘোরের মতো লাগে। আমরা তাদের কথায় ক্লান্তি আর ভুল ধারণা ভেবে উড়িয়ে দিতাম। কয়েকদিন পর আবার একই রকম ঘটনা ঘটলো। আমাদের যন্ত্রপাতি গায়েব হতে লাগলো। একদিন আব্বাজানের আনা দামি একটি হাতুড়ি হারিয়ে গেল। আমরা পুরো ঘর খুঁজলাম, কিন্তু পেলাম না। ভাবলাম হয়তো কোনো মজুর নিয়ে গেছে, কিন্তু দুদিন পর সেটি ছাদের পানির ট্যাঙ্কের পেছনে পরিষ্কার অবস্থায় পড়েছিল, এমন জায়গায় যেখানে আমরা কখনোই যাইনি। কখনো লোহার পেরে পুরো বক্স গায়েব হয়ে যেত, পরে সিঁড়ির মধ্যে মিলত। কখনো মাপজোকের ফিতা অদৃশ্য হয়ে যেত, আবার রান্নাঘরে সিল্কে ভেসে থাকতো সেগুলো, যেন কেউ ইচ্ছে করে জায়গা বদল করে রেখেছে। এসব ব্যাপার আমাদের বিরক্ত করতো, কিন্তু আমরা ভাবতাম হয়তো আমাদের ভুল অথবা মজুদদের কোনো দুষ্টুমি। তারপরে রাতগুলো ভয় দরজায় কড়া নাড়ল। বহুবার যখন আমরা উপরে ঘরে শুতে থাকতাম, নিচ থেকে খুব হালকা অজানা ফিস ফিস করার মতো আওয়াজ আসতো। কখনো মনে হতো ফাঁকা ঘরগুলোর মধ্যে কেউ খুব ধীরে ধীরে হাঁটছে। আমরা একে অপরকে জিজ্ঞেস করতাম, কিছু কি শুনছো? আরেকজন মাথা নাড়তো, কিন্তু আমরা দুজনেই জানতাম আমরা কিছু না কিছু শুনেছি। এক রাতে আমি একা নিচে পানি খেতে গিয়েছিলাম। রান্নাঘরের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ মনে হলো কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে। তার ঠান্ডা নিঃশ্বাস আমার ঘাট ছুঁয়ে যাচ্ছে। আমি আটকে পিছিয়ে ফিরলাম, কিন্তু কেউই ছিল না। তারপর সেই ঠান্ডা শ্বাসের স্পর্শ কাঁধের কাছে লেগেই রইল। আমরা এসব নিয়ে ঠাট্টাও করতাম, বলতাম আমাদের বাড়িতে নিশ্চয়ই কোনো অদৃশ্য ভাড়াতে উঠে গেছে। ভাড়া তো দেয় না, কেবল ভয় দেখায়। ইচ্ছে করতেও যদি জানতাম আমাদের এই ঠাট্টা কতটা ভয়ঙ্কর সত্যের আগাম দিচ্ছে, তাহলে আমরা কখনোই এই ঠাট্টা করতাম না। তারপর এলো সেই রাত, জুলাই মাস, গরম চরমে। বাতাসের আর্দ্রতা এমন যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আকাশে ঘন মেঘ, কিন্তু বৃষ্টি নেই। চারপাশে এক ধরনের ভেজা ভারী নীরবতা। সারাদিনের কঠোর পরিশ্রমে আমরা দুজনই একেবারেই ক্লান্ত। উপরের ঘরে ঠান্ডা মেঝেতে মাদুর পেতে শুয়ে পড়লাম। বিদ্যুৎ সংযোগ তখনও লাগেনি, তাই ব্যাটারিতে চলা ছোট একটা পাখা ঘুরছিল। তার ঘোরার আওয়াজ সেই নীরবতাকে বাড়িয়ে শোনা যাচ্ছিল। রাত প্রায় 11টা। আমি মোবাইলে ভিডিও দেখছিলাম।
হারিস ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ নিচতলা থেকে খুব পরিষ্কার একটা আওয়াজ এলো। আমি চমকে মোবাইল থেকে চোখ সরালাম। সে আওয়াজ না ছেলের না মেয়ের। মানুষের গলার স্বর কখনো এমন হতে পারে না, তবুও অদৃশ্যভাবে পরিচিত। না খুব জোরে, না খুব আস্তে, কিন্তু এতটাই স্পষ্ট যে মনে হলো কেউ নিচে দাঁড়িয়ে আমাকে ডেকেছে। এই মুহূর্তের জন্য মনে হলো হয়তোবা আব্বা কোনো কাজে এসেছেন। সারাদিনের কষ্টে শরীর ভেঙে পড়ছিল, উঠে দাঁড়াতে ইচ্ছা করছিল না। আমি হারিসকে পনই দিয়ে ঢোকা দিলাম। উঠ বন্ধু, শুন, নিচে কেউ ডাকছে, হয়তোবা আব্বা। হারিস তখন ঘুমে আচ্ছন্ন, বিরক্ত হয়ে শরীর ঘুরিয়ে বলল, কি ঝামেলা, ঘুমাতে দে। আমি বললাম, জানা দেখে আয়। আমাকে উমর বলে ডেকেছে, নিশ্চয়ই বাবা। আমি তাকে জোরে একটু ফেলে দিলাম। সে অনিচ্ছায় সত্ত্বেও উঠে পড়লো। ভিড় করে বলতে কি যেন বলতে বলতে সিঁড়ির দিকে হাঁটলো। ক্লান্তির জোর গলায় কষ্ট করে ঝরে পড়ছিল। তার শেষ কথা আমি শুনলাম, তোমরা তো শুধু আদেশ দিতে জানো। সে নেমে যাওয়ার পর আমি আবার মোবাইলে মন দিলাম। 1 মিনিট হয়ে গেল, তারপর 2, তারপর 5। ভাবলাম নিশ্চয়ই আব্বা কথা বলছে। সময় কাটাতে ফোনে গেম চালু করলাম। প্রায় 10 মিনিট পর মনে হলো, বাবা এত রাতে কি কাজে এসেছেন, এত দেরিতে কেন? বারবার সিঁড়ির দিকে তাকাচ্ছিলাম, ভাবছিলাম হয়তো হারিস উঠবে, তখন আব্বার কণ্ঠ শোনা যাবে। 15 মিনিট হয়ে গেল। পাখার আওয়াজ তখনও কানে ঝর্ণার মতো লাগছিল। বাড়ির নীরবতাকে সহ্য করা কঠিন হয়ে উঠেছিল। বুকের মধ্যে অজানা ঠান্ডা ভয় বাসা বাঁধল। হারিসকে ডাকার কথা ভাবলাম। তারপর মনে হলো হয়তো সঙ্গে বাবা আছে, তাড়াহুড়ো করে গেলে আবার রেগে যেতে পারেন তিনি। কেটে 20 মিনিট, যেন 20 শতাব্দী। হারিসের কোনো সারা শব্দই নেই। তখন আমার ধৈর্য আর সাহস দুটোই ফুরোতে লাগলো। মাথার ভেতরে বিপদের ঘন্টা বাজতে শুরু করলো। সব শক্তি জড়ো করে নিলাম। চিৎকার করলাম, হারিস, ও হারিস, কোথায় গেলি বন্ধু? একটা উত্তর দে। নিচ থেকে কেবল আমার নামের একটা দূর গুঞ্জন ফিরে এলো। তারপর আবার সে ভয়ঙ্কর নীরবতা। আমি কাঁপতে কাঁপতে সিঁড়ির দিকে এগোলাম। হৃদয় যখন পাজরের খাঁচায় বন্দি কোনো পাখির মতো ধরফর করছে। মোবাইলের টর্চ অন করলাম, আর কাঁপতে থাকা আলো সিঁড়ির ধাপে ধাপে পড়তে আমি নামলাম। প্রতিটি ধাপে বুকের ধরার শব্দ যেন সেই নীরবতাকে হাতুড়ির আঘাত করছে। নিচে নেমে এলাম। গ্রাউন্ড ফ্লোরে অন্ধকারে ডুবে আছে এক অদৃশ্য অদ্ভুত নীরবতা। টর্চের আলোয় দেয়ালে পড়া আমার লম্বা এক ছায়া লাগছিল, যেন কেউ চুপচাপ আমার সঙ্গে নিচে নামছে। চারদিকে নতুন পেইন্টের গন্ধ, সিমেন্ট আর ভেজা মাটির মিশ্রণ। আমি আজ সেই মিশ্রণের সঙ্গে আরেকটা মিষ্টি অথচ সহ্য করা কঠিন গন্ধ মিশে আছে। আমি হারিসকে ডাকলাম, কিন্তু গলার স্বর নিজের বুকেই আটকে গেল। আমি একে একে প্রতিটি ঘরের টর্চের আলো ঘুরিয়ে দেখলাম। সবকিছু আগের মতোই, খালি, এলোমেলো এবং নিস্তব্ধ। ভয় তখন শক্ত, ঠান্ডা ছায়ের মতো বুকে জমে আছে। হঠাৎ চোখ পড়লো পেছনের সেই অংশে, লন্ড্রি এরিয়া, যেখানে জায়গায় শ্রমিকরা কাজ করতে ভয় পেত। মেঝেতে কিছু একটা ঝলমল করছে। ডুকডুক করা হৃদয় নিয়ে কাছে গেলাম। গলায় যেন কাঁটা আটকে গেল। সেটা হারিসের মোবাইলের ফোন। স্ক্রিন ভয়ানকভাবে চূর্ণ, যেন কেউ অসীম রাগে সেটাকে ছুঁড়ে ফেলেছে মেঝেতে। আমার রক্ত তখন নাড়িতে বরফের মতো জমতে লাগলো। ঠিক সেই মুহূর্তে ওই দিক থেকে হারিস এমন এক চিৎকার শুনলাম, যা শুনে আমার আত্মা যেন ছিঁড়ে গেল। ওটা কোনো সাধারণ মানুষের চিৎকার নয়, ছিল এক নিখাদ নিষ্ঠুরতা, অজুহাতহীন ব্যথা আর ভয়াবহ আতঙ্কের মিশ্রণ। গলা ফাটানো অমানবিক চিৎকার, যার ভেতরে ভেজা গর্জনের মতো এক আওয়াজ। এমন কেউ কাউকে গলা কেটে দিচ্ছে, আর সে তবুও চিৎকার করার চেষ্টা করছে। সেই চিৎকার এক মুহূর্তের জন্য পুরো পৃথিবী জুড়ে গুঞ্জরিত হলো, তারপর হঠাৎ থেমে গেল। ঠিক যেন কেউ চলন্ত টেপ রেকর্ড হঠাৎ থামিয়ে দিয়েছে। এই চিৎকারের পর নীরবতা নেমে এলো। তার চিৎকারটাও চেয়েও হাজারো গুণ ভয়ঙ্কর। আমি হতবিহ্বল পাগলের মতো এদিক ওদিক ছুটলাম। হারিস, হারিস, আমি চিৎকার করছিলাম। চোখ দিয়ে পানি ঝরছিল। কোনো সাড়া নেই। লন্ড্রির ঠিক বাইরে শেওয়াল লাইনের জন্য একটা বড় গর্ত করা ছিল। এরপর সিমেন্টের ভারী গোল ঢাকনা। মাটিতে তাকিয়ে আমার পায়ের তলা সরে গেল। মেঝেতে তাজা ঘন রক্তের ছিটেগুলো সোজা সেই খালের দিকে। আমি কাঁপা হাতে হোঁচট খেতে খেতে গেলাম। ঢাকনাটা একটু সরে আছে। নিচ থেকে সেই মিষ্টি অথচ অসহ্য গন্ধ উঠেছে। আমি সব সাহস জড়ো করলাম। চোখ আধ বুজে ঢাকনার ধার ধারলাম। সমস্ত শক্তি দিয়ে টান দিলাম। ঢাকনাটা ভয়ানক ঘষাটে শব্দ তুলে সরে গেল। টর্চের আলো যখন ভেতরে পড়লো, আমি যা দেখলাম, কাশ আমি ওই মুহূর্তে অন্ধ হয়ে যেতাম। আমার মাথা সেই ভয়াবহতা ধরতে পারছিল না, মানতেও চাইছিল না।
নিচে নর্দমায় কালো ময়লা পানিতে চারপাশ রক্তের সমুদ্র ডুবে আছে, লালচে জমাট একগুচ্ছ রক্ত। সেই লাল জলে মাংসের টুকরো, ছিঁড়ে যাওয়া কাপড়, চেনা যায় না এমন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ভাসছে। আমি দেখলাম হারিসের নীল শার্টের একটা টুকরো, আর তার হাতে থাকা রূপার আংটি, যা আমি তাকে জন্মদিনে উপহার দিয়েছিলাম। ওটা আমার হারিস, অথবা তার শরীর থেকে যা কিছু বেঁচে ছিল তাই। আমি সেই দৃশ্য এক সেকেন্ডেও সহ্য করতে পারিনি। চোখের সামনে কালো আর লাল দাগ নাচতে লাগলো, পা আঠা। শেষবারের মতো এক অসহায় চিৎকার গলা থেকে বেরোলো, আর আমি অজ্ঞান হয়ে পড়লাম। চোখ খুলে দেখি আমি আমাদের পুরনো মাটির মেঝেতে পড়ে আছি। মাথার উপর আব্বাজানের শান্ত কিন্তু কাপা হাত, তার চোখে ঝড়ের মতো জল। চারপাশে অনেক পুলিশ, অ্যাম্বুলেন্স আর পুলিশের গাড়ির নীল লাইট, দেয়ালে অদ্ভুত নাচন তুলছে। চারদিকে হাহাকার আর ভিড়। কেউ প্রশ্ন করছে, কেউ সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কেউ দূর থেকে তাকিয়ে আছে। মনে আছে আমি খুব অসহায়ভাবে বাবার এই কথা বলেছিলাম, সে হারিসকে মেরে ফেলেছে, নর্দমায় তাকে টুকরো করে ফেলেছে। পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করলো, আচরণ সহানুভূতিপূর্ণ কিন্তু প্রশ্নের সন্দেহের ছায়া। আমি সব বললাম, সেই অমানবিক আওয়াজ, হারিসের নিচে যাওয়া আর বেদনার চিৎকার, যা আমি নিজের চোখে দেখেছি। তারা শুনলো, নোট নিল, কিন্তু চোখে সন্দেহের রেখা। হয়তো তারা ভাবছিল আমি তীব্র শখে বাস্তব আর কল্পনার মধ্যে বিভ্রান্ত। আমার কষ্ট আর অপমান তখন দ্বিগুণ হলো যখন বুঝলাম এই দুনিয়ায় কেউ আমার কথায় বিশ্বাস করতে রাজি নয়। আমি এমন এক সত্যের একমাত্র সাক্ষী যা পৃথিবীর নিয়মের বাইরে। অনেকদিন পর ফরেন্সিক রিপোর্টে মৃত্যু সপ্তাহ নিশ্চিত করা হলো, কিন্তু মৃত্যুর কারণ আর পদ্ধতি অজানা। শরীরটুকুগুলো যেন ধারালো অস্ত্রে কাটা নয়, বরং রিপোর্ট অনুযায়ী কোনো অজানা এক অত্যন্ত শক্তিশালী কিছু সেগুলোকে নিষ্ঠুরভাবে ছিঁড়ে ফেলেছে। কোনো অন্ত্র পাওয়া যায়নি, আঙুলের ছাপও নয়, কোনো প্রমাণ নেই। পুলিশ তাদের সুবিধার জন্য এটাকে ব্যর্থ ডাকাতির ঘটনা বলল, যেখানে ঝগড়াঝাটির মধ্যে খুন হয়েছে। কিন্তু এই কথা মানতে কারো সহজ হলো না। যদি ডাকাতি হতো তাহলে ঘরে এক নির্মাণ সামগ্রী, রড, সিমেন্ট, লাখ টাকার জিনিসপত্র সব জায়গা মতোই তো ছিল, কিছুই গায়েব হয়নি। আব্বাজান এই কথা শুনে যেন মৃত দেহের মতো পড়ে রইলেন। তাদের ঘরে পুরনো স্বপ্ন এবং ভয়ঙ্কর রাক্ষসের মুখে পড়ে গেল। হারিসের মায়ের চোখে পানি আর থামল না। তাদের প্রশ্ন আর অভিযোগ ধারালো নজর আজও আমার হৃদয়ে ছুরির মতো বিঁধে থাকে। আমি চোখ ফিরিয়ে নিলেও সে ব্যথা কমে না। আমরা সেই বাড়িটা বিক্রি করতে চেয়েছিলাম, এ থেকে মুক্তি চেয়েছিলাম, কিন্তু অভিশপ্ত জায়গা কেনার কোনো ক্রেতা ছিল না। আব্বা তার সারা জমা আর যৌবনের উপার্জন এখানে ঢেলে দিয়েছিলেন। আমাদের আর কোনো উপায় ছিল না। ভারাক্রান্ত মন নিয়ে ডুবে যাওয়া পায়ে 6 মাস পর আব্বা সেই বাড়িতে ফিরে এলো। রাত নামার আগে দরজা জানালা পরীক্ষা করত, তালা ঠিক আছে কিনা বারবার দেখতাম আমরা। তবুও বুকের ভেতর লুকিয়ে থাকা ভয়ের আগুন ঝিমিয়ে থাকতো, কিন্তু নিভত না। আজ সেই ঘটনার 5 বছর পেরিয়েছে। আমরা এখনো সেই বাড়িতেই থাকি, যে বাড়িতে একসময় আমাদের স্বপ্নের তাজমহল ছিল, আর এখন জীবন্ত কবরস্থান মনে হয়। এই বাড়ির দেয়াল থেকে আনন্দ নয়, বরং বিষাদের ছায়া আর অজানা ভয়ের স্রোত বেয়ে যায়। আমি জানি এখনো রাতে হারিসের ছবি বুকে জড়িয়ে খাতেন। আব্বা যেন একেবারে চুপ হয়ে গেছেন, যেন ভেতরে পুরো জীবন কেউ চেপে ধরেছে। তিনি ভোরে উঠে চুপচাপ বারান্দায় বসে থাকেন, চা ঠান্ডা হয়ে যায়, কথা বেরোয় না। আমি আজও সেই রাতের যন্ত্রণা থেকে এক মুহূর্তের জন্য বেরোতে পারিনি। আজও বাড়ির পেছনের অংশে সেই লন্ড্রি এর কাছে যেতে পারি না। গাটারের ম্যানহোলের উপর এখন মার্বেলের মজবুত মেঝে, তবুও আমার কাছে আজও সেটা খোলা, আর তার মধ্যে দিয়ে সেই ভয়ঙ্কর সত্য চেয়ে থাকে। আমি একাকিত্ব অনুভব করি। রাতের একঘেয়ে চুপচাপটাও একটা অমানবিক কোনো ফুফু আমার মতো শব্দ তোলে। সবসময় মনে হয় যেন জীব, সেই জিনিস, সেই ব্যাপার আজও আমাদের কাছে আছে, ঠিক ওই ঘরেই। মাঝে মাঝে ওই জায়গা থেকে পানির পাইপে যেন অদ্ভুত খসখসানির আওয়াজ আসে। কখনো বাতাস থেমে যায়, তবুও পর্দা সামান্য কেঁপে ওঠে। আমি এখন পরিবারের সবাইকে বোঝাতে পারি না তারা এটাকে চুরি বা কোনো দুর্ঘটনা মনে করতে চায়, কারণ সত্যতা এতটাই ভয়ঙ্কর যে কেউ সেটাকে মানতে চায় না। প্রায় রাতে হঠাৎ চোখ খুলে আমি ছাদের দিকে তাকিয়ে থাকি, মনে মনে প্রশ্ন করি, যদি তারা চোর হতো তাহলে কিছু চুরি কেন করলো না? আর যদি তাদের কিছু মারতেই হতো তাহলে আমার কাজিনকে এত নির্মম আর বর্বর ভাবেই কেন মারলো? আরো ভাবি, সে রাতে যদি আমি নিজেই যেতাম তবে কি দৃশ্যটা আলাদা হতো? আমি নিয়তেই একই থাকতো, শুধু নাম বদলে যেত। সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা আমাকে ভেতর থেকে ছিঁড়ে দেয়। ওই রাতে সেই কণ্ঠস্বর উমর বলে ডেকেছিল আমাকে। তাহলে হারিস কেন মারা গেল? সে কি আমার বদলে কুরবানি হলো? এই প্রশ্নগুলোর কোনো উত্তর আজও আমার কাছে নেই, হয়তো কখনোই মিলবে না। আমরা মানুষ আমাদের ছোট নিরাপদ জায়গা জগতে মগ্ন থাকি, এই সত্যটা না বুঝে যে আমাদের জগতের পর্দার আড়ালে আরেকটা জগতও আছে।
তবুও প্রতিটি ভোরে আবার বাঁচার চেষ্টায় আমরা নিজেদের জোড়া লাগাই, ভেঙে পড়া মনটাকে ধীরে ধীরে উঠিয়ে দিই। একটি দুনিয়া যার নিয়ম কানুন আর মাখলুকাত আমাদের বোঝার বাইরে। আল্লাহ সবাইকে তার হিফজে আমনে রাখুক, আর এমন অদৃশ্য জীবনের হাত থেকে সবসময় নিরাপদ রাখুন, কারণ আমি জানি না ওটা কখন, কোথায়, কি উদ্দেশ্যে আমাদের আশেপাশে থাকে। এই ছিল আমার ঘটনা। আল্লাহ হাফেজ। ধন্যবাদ উমর আলী ভাই আপনার ঘটনার জন্য। আজকের ঘটনাটি বেশ অন্য ধরনের এবং একটি খুবই চমকপ্রদ একটি ঘটনা এবং খুবই হৃদয়বিদারক একটি ঘটনা অবশ্য, কারণ নিজের কাজিনের এরকম মৃত্যু কেউই আসলে আশা করে না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আমি আবার আমাদের চ্যানেলটি সম্বন্ধে আপনাদেরকে তথ্য দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhoy.net@gmail.com, যার স্পেলিংটি হচ্ছে BHOYTOTNET@gmail.com। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন। আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে হলে আপনারা ফেসবুক অ্যাপের মাধ্যমে ভিজিট করতে পারেন। ফেসবুক অ্যাপে আপনারা ভয়.net লিখে সার্চ করলে আপনারা আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন এবং আপনারা চাইলে একটি ইউআরএল ব্যবহার করতে পারেন। ইউআরএলটি হচ্ছে facebook.com/BHOYDOTNET। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।